আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন থেকে সকল বোর্ড 2017 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে। তাহলে শুরুতেই আমরা উদ্দীপকে চলে যাই। জনাব হারুন ধর্মীয় উৎসবকে সামনে রেখে সব ধরনের ক্রেতাদের কথা চিন্তা করে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শাড়ি, বেড কভার প্রভৃতি পণ্যের সমাবেশ ঘটান এবং লাভবান হন। এ বছরই তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য ধানমন্ডিতে আরও একটি দোকান ক্রয়ের সিদ্ধান্ত নেন। দোকান ক্রয় ও সাজসজ্জার জন্য তার বড় আকারের অর্থের প্রয়োজন, যা তার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে আমরা একটু নিজের ভাষায় জাস্ট এই উদ্দীপকটাকে তুলে ধরবো, কেননা আমি প্রশ্ন যখন উত্তর লিখবো তখন কিন্তু এটা অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে এবং লেখতেও কিন্তু সুবিধা হবে। এখানে মিস্টার হারুন করছে কি, যে যেহেতু সামনে একটা ধর্মীয় উৎসব আছে, এই ধর্মীয় উৎসবের কথা চিন্তা করে বা ক্রেতাদের কথা চিন্তা করে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শাড়ি, বেড প্রভৃতি মানে বিভিন্ন ধরনের এই পণ্যগুলা সে সমাবেশ ঘটাইছে এবং দেখা যায় সে এক পর্যায়ে লাভবান হয়েছে। এবছরে তিনি চাইতেছে যে ব্যবসায় আরো মানে সম্প্রসারণ মানে কি ব্যবসাটা আরো বাড়াবে। এজন্য সে ধানমন্ডিতে আরো একটা দোকান করার সিদ্ধান্ত নিছে। দোকান করার সাজসজ্জার জন্য তার বড় আকারের অর্থের প্রয়োজন, যা সে কি করছে মানে নিজস্ব তহবিল দ্বারা এই যে সরবরাহ করবে এগুলা তার মানে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যাই আমরা ধাপে ধাপে প্রশ্ন চলে যাই এবং তাহলে আমরা উত্তরটাও কিন্তু পেয়ে যাব। ক নম্বর বলছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য অবশ্যই সামাজিক কল্যাণ। এরপরে খ নম্বর আছে ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি, ব্যাখ্যা করো। বিনিয়োগ সিদ্ধান্ত, যাই হোক পরে আলোচনা করবো এগুলা। এবার আছে গ নম্বর বলছে জনাব হারুনের ব্যবসায় কারবারি অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়, ব্যাখ্যা করো। তাহলে আমরা উদ্দীপক করে একটা দেখছি যে জনাব হারুন ক্রেতাদের কথা মাথায় চিন্তা করে পাঞ্জাবি, শার্ট এবং বিভিন্ন ধরনের পণ্য সমাবেশ ঘটাইছে। এখন দেখো, বিভিন্ন ধরনের পণ্য যেহেতু সমাবেশ ঘটাইছে, সে কিন্তু তার ব্যবসায় বৈচিত্র্য এবং ঝুঁকি বন্টনের নীতিটা কিন্তু এখানে পরিলক্ষিত করা যায় বা পরিলক্ষণ করা যায়। এরপরে আসি আমরা ঘ নাম্বার প্রশ্নে, ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের কোন উৎস জনাব হারুনের জন্য যুক্তিযুক্ত বিশ্লেষণ। মানে এখানে বলছে যে হারুনের সাথে তার ব্যবসাটা সম্প্রসারণ করবে, এর জন্য যে অর্থগুলো দরকার সে এই অর্থ কোন উৎস থেকে মানে সংগ্রহ করবে, এটা তোমার নিজের পক্ষে যুক্তি দিতে বলছে। দেখো, এখানে ব্যবসায় সম্প্রসারণের জন্য সে যেহেতু তার অর্থের প্রয়োজন এবং সে এটা বাহির উৎস মানে বিভিন্ন ব্যাংক থেকে এই অর্থটা নিতে পারে। আর যেহেতু এটা সাজসজ্জা ব্যয় মানে স্থায়ী ব্যয়, এই স্থায়ী ব্যয় নির্মাণের জন্য কিন্তু বা নির্বাহের জন্য কিন্তু তাকে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হবে। তাহলে আমরা উত্তরটা এভাবে সাজাবো যে ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎসে দীর্ঘমেয়াদী উৎস থেকে জনাব হারুনের জন্য ঋণ গ্রহণ যুক্তিযুক্ত হবে, এভাবে ব্যাখ্যা দেবা। যাই হোক, এটা আমরা উত্তরে পেয়ে যাব। তাহলে শুরুতেই আমরা ক নাম্বার প্রশ্ন উত্তরে যাই, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? তাহলে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। এরপর আমরা খ নাম্বার প্রশ্নে যাই, ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি, ব্যাখ্যা করো। তাহলে ক্ষয়ের উত্তর হবে যে ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত। সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দু ধরনের সিদ্ধান্ত নিতে হয়, তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়াকে ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এরপর আমরা প্রশ্নে আসি গ নাম্বার, যে জনাব হারুনের ব্যবসায় কারবারি অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়, ব্যাখ্যা করো। তাহলে গ এর উত্তর হবে, দেখো যে উদ্দীপকে জনাব হারুনের ব্যবসায় কারবারি অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টনের নীতিটি পরিলক্ষিত হয়েছে। একজন বিনিয়োগকারী যখন তার অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করেন, তাকে কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি বলে। সাধারণত কারবারের পণ্য যদি একাধিক ও বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকি বন্টিত হয় ও হ্রাস পায়। এই বৈচিত্র্য নিয়ে অনেক কথা বলছি। যেমন ধরো, তুমি শুধু একটা পাঞ্জাবি বা এক ডিজাইনের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করো, এখন দেখা যায় ক্রেতাদের এই পাঞ্জাবির চাহিদা তুলনামূলকভাবে মার্কেটে কম। তাহলে দেখা যায় তোমার বিক্রয় কম হলে তুমি কিন্তু ক্ষতির সম্মুখীন হবা বা তোমার মুনাফা কম হবে। এখন দেখো, আরেকজন করছে কি, যে
সে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের পাঞ্জাবি এবং এর পাঞ্জাবির সাথে আরো অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সে সরবরাহ করছে। এখন দেখা যায় তোমার থেকে তার কাছে ক্রেতাও বেশি যায় এবং তার সেলও বেশি হয়, অর্থাৎ বিক্রয়ও বেশি হয়। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সে একটা যদি ওইখান থেকে তার লোকসানও হয় বা বিক্রয় কম হয়, সে অন্যটা দিয়ে এই লোকসান বা বিক্রয় কম হওয়াটা পুষিয়ে নিতে পারবে। আর তুমি যেহেতু শুধুমাত্র একটা পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করছো, তাহলে তোমায় কিন্তু চাইলেও ওই ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু এই উদ্দীপক মিস্টার হারুন কিন্তু এই কাজটা করছে, যে মানে ধর্মীয় উৎসবের কথা চিন্তা করে সে কিন্তু শুধু ছেলেদের যে প্যান্ট শার্ট এগুলা না, মেয়েদেরও যে যেগুলা প্রয়োজন ছিল এবং এমনকি সে বিছানার চাদর থেকে শুরু করে অন্যান্য বা ইত্যাদি প্রোডাক্ট গুলো কিন্তু সরবরাহ করছে। তাই মূলত এখানে বলছে কি যে ব্যবসায় বৈচিত্র্য এবং ঝুঁকি নীতিটি কিন্তু এখানে মানে ফুটে উঠেছে। এরপর আমরা উদ্দীপকে যাই। দেখো উদ্দীপকে আছে, উদ্দীপকে জনাব হারুন ধর্মীয় উৎসবকে সামনে রেখে সকল শ্রেণীর ক্রেতাদের কথা চিন্তা করে শার্ট প্যান্ট পাঞ্জাবি সেলোয়ার কামিজ শাড়ি বেড কাভার ইত্যাদি পণ্যের সমাবেশ ঘটান, যেগুলো আমি তোমাদের আগেই বলছি একটু আগে, সে কথাগুলো কিন্তু এখানে বলা আছে। এবং লাভবান হন। তিনি যদি শুধু শার্ট প্যান্ট নিয়ে ব্যবসা করতেন তাহলে শার্ট প্যান্ট ক্রয়ের জন্য কিছু সংখ্যক নির্দিষ্ট পুরুষ ক্রেতাই তার দোকানে যেতেন। অন্যদিকে যদি শুধু সেলোয়ার কামিজ নিয়ে ব্যবসা করতেন তাহলে কিছু নির্দিষ্ট নারী ক্রেতা তার দোকানে যেতেন। কিন্তু তিনি তা না করে বিভিন্ন ধরনের বৈচিত্র্যায়ন ও একাধিক পণ্যের সমাবেশ ঘটিয়েছেন। এক্ষেত্রে একটি বা দুটি পণ্যের চাহিদা কমে গিয়ে বিক্রয় হ্রাস পেলেও অন্য পণ্যের বিক্রয় থেকে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। অতএব তার ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতিটি পরিলক্ষিত হয়। এরপরে সর্বশেষ প্রশ্ন, ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নে কোন উৎস জনাব হারুনের জন্য যুক্তিযুক্ত বিশ্লেষণ করো। তাহলে গয়ের উত্তরটা তোমরা এভাবে সাজাবা যে উদ্দীপকে জনাব হারুনের জন্য ব্যবসায় সম্প্রসারণের অর্থায়নের বাহ্যিক উৎসের অন্তর্গত দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা যৌক্তিক হবে বা যুক্তিযুক্ত হবে। সাধারণত 5 বছরের অধিক সময়ের জন্য ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যে অর্থ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলে। এরূপ ঋণের অর্থ দ্বারা কারবারের পরিসর বৃদ্ধি, কারখানার নির্মাণ, বড় আকারের যান্ত্রিক ক্রয় ইত্যাদি কাজ করা হয়। মানে এখানে হবে তোমার 1 থেকে 5 বছরের ঊর্ধ্বে। 5 বছরের ঊর্ধ্বে যে ঋণগুলো মূলত নেওয়া হয় সেটাই দীর্ঘমেয়াদী অর্থায়ন। আর এই দীর্ঘমেয়াদী অর্থায়ন মূলত নেওয়া হয় কারবারের তোমার ব্যবসায় সম্প্রসারণ কিংবা তোমার ব্যবসা যদি যেমন যন্ত্রপাতি ক্রয় করবা এর জন্য একেবারে মানে এক কথায় বোঝায় তোমার স্থায়ী ব্যয় নির্বাহের জন্য মূলত তোমার এই দীর্ঘমেয়াদী ঋণগুলো নেওয়া হয়। উদ্দীপকের জনাব হারুন ধর্মীয় উৎসবকে সামনে রেখে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ পণ্যের ব্যবসা করে লাভবান হন। পরবর্তীতে তিনি ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে ধানমন্ডিতে আরো একটি দোকান ক্রয়ের সিদ্ধান্ত নেন। এগুলা জাস্ট উদ্দীপকটা আমি তোমাদের বলতে আছি, তোমরা উদ্দীপকটা হুবহু তুলে দেবা। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তার দীর্ঘ মেয়াদের বড় আকারের অর্থের প্রয়োজন। স্থায়ী ব্যয় বহনের জন্য সম্পূর্ণ অর্থ নিজস্ব তহবিল থেকে সংস্থান করা সম্ভব না হলেও ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের মাধ্যমে ঘাটতি অর্থের যোগান দেয়া সম্ভব হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠান ঋণের অর্থ পরিশোধের যেমন দীর্ঘ সময় পায়, পাশাপাশি দীর্ঘমেয়াদী ঋণ নিলে তহবিলের খরচও কম পড়ে, কারণ ঋণের সুদ করবাদযোগ্য। সুতরাং বলা যায় জনাব হারুনের ব্যবসায় সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন হওয়ায় তার জন্য বাণিজ্যিক ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ বিষয়ে প্রশ্ন তোমাদের যদি বলি তাহলে আরো ভিডিওটা লং হয়ে যাবে বা আরো তোমার এ থেকে 5 মিনিট কথা বলা যায়। তো আজকে এ পর্যন্ত আমি শেষ করতে চাই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।